স্বাগত জানাচ্ছি বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আমাদের সাথে আছেন হাসনানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান চৌধুরী। দর্শক, সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর 02222292381 অথবা 09666777311 এই নাম্বার দুটোতে ফোন করে সরাসরি প্রশ্ন করার কোনো সমস্যা বা বিভ্রান্তি থেকে মুক্তির সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম ডাক্তার কামরুজ্জামান চৌধুরী। আমরা করোনা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। প্রথমেই যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, টিকা নেবার পরও করোনায় সংক্রমিত হচ্ছে মানুষ, অনেকেই বুস্টার ডোজ নিয়েছেন তারপরেও সংক্রমিত হচ্ছে। আসলে কেন এই সংক্রমণ, মানে টিকা নেওয়ার ক্ষেত্রে কেউ নিরাপদ থাকছে না কেন? এই ব্যাপারটা তো WHO বলেছে আসলে সব স্ট্রেনকে কিন্তু আসলে টিকা আপনার প্রোটেক্ট করতে পারবে না। যেহেতু এখনকার যে স্ট্রেন গুলো আছে, যেটা আমাদের বলতেছি আমরা সাউথ যেটা ভ্যারিয়েন্ট, যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টস, এটা কতটা প্রোটেক্ট করে আমরা হলো জানি না। আর এই ব্যাপারে আগের যে ভেরিয়েন্টের উপর, তার উপর কিন্তু টিকা আবিষ্কার হয়েছিল। এখন এই ভেরিয়েন্টটার উপর টিকাটা কতটা কার্যকর, এটার জন্য দেখতে হবে আসলে আমাদের। কারণ আমরা টিকা নেওয়ার পরেও কিন্তু, যারা বুস্টার নেওয়ার পরেও কিন্তু কোভিড আক্রান্ত হচ্ছে, সুতরাং হয়তো অতটা টিকা এই নতুন ভেরিয়েন্ট উপর অতটা ফলপ্রসূ না। সুতরাং এই ব্যাপারে আসলে অনেকটা গবেষণার প্রয়োজন আছে। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা 1 বছর এখনো হয়নি, এটার উপর আসলে গবেষণা করে বোঝা যাবে যে বর্তমান যে টিকাটা আবিষ্কার করেছে এটাকে এই ভ্যারিয়েন্টের উপর কতটা ফলপ্রসূ কিনা, এটা মন্তব্য করতে হলে সময় লাগবে। নিশ্চয়ই। আচ্ছা, নতুন নতুন ভেরিয়েন্টগুলোর জন্য কি সংক্রমণ? আমি যদি বলি যে এর আগে যেসব ভেরিয়েন্টগুলো এসেছে, এখন ওমিক্রনের জন্য আসলে সারা বিশ্ব কাঁপছে ওমিক্রন জ্বরে। এই নতুন ভেরিয়েন্টগুলোর জন্যই কি এই সংক্রমণ, নাকি নতুন ভেরিয়েন্টগুলো যদি না আসতো তাহলে করোনায় আর মানুষ সংক্রমিত হতো না, আক্রান্ত হতো না? এইটা একদম বাস্তবসম্মত ভাবে বলা খুব মুশকিল, কারণ এগুলোর জন্য আসলে গবেষণা প্রয়োজন আসলে, যে আগের ভেরিয়েন্ট থেকে হচ্ছে কিনা, নতুন ভেরিয়েন্ট হচ্ছে কিনা। কারণ আমাদের এখানে কতটা আপনার নতুন ভেরিয়েন্ট হচ্ছে তার পরিমাণ কিন্তু খুব অল্প। আপনারা দেখেছেন যে আমাদের এখানে নতুন ভেরিয়েন্ট যেটা ওমিক্রনের পরিমাণ খুব অল্প, আমাদের আগের ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি ছিল। তা আমরা মনে করবো যে আগের ভেরিয়েন্টটা আমাদের হয়তো অ্যাক্টিভ আছে, তাছাড়া নতুন ভেরিয়েন্ট হতে পারে। এবং আমরা আগের ভেরিয়েন্টেও যে আমাদের এই ভ্যাকসিন যে সবাইকে প্রোটেকশন দিবে, প্রোটেকশন অ্যান্টিবডি তৈরি করতে, তা কিন্তু না। সুতরাং আমরা স্পষ্টভাবে বলা খুব মুশকিল যে আসলে আগে আমরা ভ্যাকসিন নেওয়ার পর কতটা প্রোটেকশন, এই আগের ভেরিয়েন্টের উপর আমরা কতটা প্রতিরোধ বা প্রোটেকশন করতে পেরেছে। নিশ্চয়ই। আমরা প্রতিদিনই দেখছি সংক্রমণ বাড়ছে, মৃত্যু হারও কিন্তু 2-3 জন থেকে শুরু করে 12 জন আরও বাড়ছে। আমি একটু জানতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2টি চিকিৎসা পদ্ধতির কথা বলেছে, যেটি হচ্ছে করোনা রোগীদের জন্য আসলে বেশ উপকার হবে আর কি, করোনা রোগীরা উপকৃত হবেন। সেই দুটো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি জানতে চাই, একটি হচ্ছে ব্যারিসিটি নিবের সঙ্গে কোর্টিকস্টেরয়েডসের মিশ্রণ। এটি একটি বিষয়। আপনারা যেহেতু চিকিৎসক, বিষয়গুলো আপনাদের হয়তো ভালোভাবে জানা থাকবে, সেই বিষয়টি যদি একটু বলতেন। এই ব্যাপারে WHO নতুন ভাবে বলেছে, এটা আসলে মেইনলি যারা করোনা চিকিৎসার সাথে জড়িত তারা এটা বেশি ব্যবহার করবে আসলে, এবং তারা দেখবে আসলে এই চিকিৎসার আপনার করার আগে এই যে বেসটা কেমন, আসলে এটার ভিত্তিটা কেমন, এভিডেন্সটা কেমন, সেই এভিডেন্স আসলে কতটা কার্যকর তার উপর। যেহেতু WHO একটা সাজেশন করেছে, এটা সাধারণত করোনার যে চিকিৎসক গুলো জড়িত আছেন তারা কিন্তু WHO রিকমেন্ডেশনে মেনে চিকিৎসা করে। সুতরাং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারে যে কেমন কার্যকর। এটার জন্য সময় লাগবে, এটা কাজ অ্যাপ্লাই করার পর দেখতে হবে যে কেমন কার্যকর করছে এবং কেমন পেশেন্ট উপকার পাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব, তবে একটি ফোন রয়েছে দর্শকের, আমরা একটি ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন বা আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার সমস্যার কথাটি আপনি বলতে পারেন। হ্যাঁ, ওই বললাম যে আমার মেয়ের হচ্ছে পুরা গায়ে দাঁত উঠে ভরে গেছে, দাউদির মতন নেই, অ্যালার্জির মতন, মানে কালা কালা হয়ে যায়, ঠুয়া 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 মতন। এই পরিস্থিতি মানে 3-4 মাস ধরে ওষুধ খাচ্ছে, একটা ট্যাবলেট 100 টাকা নিচ্ছে, 95 টাকা নিচ্ছে, 115 টাকা নিচ্ছে, কিন্তু মলমও মনে হয় এখন তো 20-30টা শেষ করছে, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, করোনা সংশ্লিষ্ট কোনো বিষয় কি আপনার জ্বর কিংবা সম্প্রতি এই ধরনের কোনো উপসর্গ দেখা দিয়েছে? না, এমনি টিকা তো মেয়েও নিছে, জ্বর হয় না, এই টিকাটা নেওয়ার পর একটু বাড়তি হয়েছে আর কি এই জিনিসটা। আচ্ছা, নিশ্চয়ই। আপনি কি শুনতে পেরেছেন দর্শকের কথা নাকি? হ্যাঁ,
এটা তার একটা হচ্ছে স্কিন ডিজিজের জন্য হয়তো ওষুধ খাচ্ছে অনেকদিন ধরে, একটা স্কিন স্পেশালিস্টকে দেখাতে হবে। তাছাড়া করোনা টিকার জন্য কিন্তু তার কিছু হয়নি, সে অল্প একটু সিমটম হয়েছে, সেটা চলে গেছে। সুতরাং একজন স্কিন স্পেশালিস্টকে ভালো মতো দেখানো উচিত তার, আমি মনে করি। আচ্ছা, আপনি যেহেতু একজন ক্যান্সার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ক্যান্সার যারা ক্যান্সার পেশেন্ট, যারা ক্যান্সার রোগী রয়েছেন, তাদের আসলে কতটুকু সতর্কতা অবলম্বন করলে তারা সবচেয়ে নিরাপদ থাকবে এই সময়, বিশেষ করে এই ওমিক্রনের যখন স্রোত বইছে সারা বিশ্বে, অর্থাৎ সংক্রমিত হচ্ছে অনেক বেশি, তাদের সচেতনতার বিষয়টা যদি একটু বলতেন আপনি। এমনি আপনারা জানেন ক্যান্সার পেশেন্ট গুলো খুব ইমিউনো কম্প্রোমাইজ, প্রতিরোধ ক্ষমতা খুবই কম। শুধু এই পেশেন্ট গুলোকে ফার্স্ট কাজ হচ্ছে তাদের ভ্যাকসিন নিয়ে নেওয়া, এবং ভ্যাকসিনের পরে আসলে আমরা যেসব কথাগুলো বলি, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এবং আমরা যেটা করি স্যানিটাইজার ইউজ করা, এবং যত কম এক্সপোজ হতে পারে, যত কম মানুষের সাথে মিলামিশা করতে পারে আমরা সেটা অ্যাভয়েড করা। সুতরাং এবং হসপিটাল ভিজিট যত কমানো যায় সেটাই ভালো। ক্যান্সার পেশেন্টকে যত কম আপনার এক্সপোজ হওয়া, এটাই মানে উচিত, যে তার কোনো কিছু জরুরি কিছু না থাকলে সে কনফাইন থাকে তার বাসায়। আচ্ছা, যে কোনো ধরনের ক্যান্সার আমি যদি ধরি, তাহলে কি ফুসফুস আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? এটি কি সবার ক্ষেত্রেই সমান? একজন লিভার ক্যান্সারের রোগী, সে যদি করোনায় আক্রান্ত হয়, তার ফুসফুস ড্যামেজ কি মানে বেশি সংক্রমিত হবার সম্ভাবনা আছে কি না? মানে কত শতাংশ ড্যামেজ হতে পারে? মানে এটি শরীরের উপর নির্ভর করবে কিনা? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যেসব ফুসফুসের ক্যান্সার যারা করোনা আক্রান্ত হচ্ছে, হয়তো সেটা 30 বা 20% বা 40% হোক না কেন, তার কিন্তু যেই তার টক্সিসিটিটা, তার যে ক্ষতিটা, তার কিন্তু বেশি। কারণ এদিকে ফুসফুস ক্যান্সারের জন্য তার কিছু ফুসফুস ড্যামেজ হয়েছে, এবং করোনা কিন্তু ফুসফুসকে সবচেয়ে বেশি ড্যামেজ করে। কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট বা একটা লিভার ক্যান্সারের পেশেন্ট, তার লিভারে কিছু ড্যামেজ হয়েছে, কিন্তু ফুসফুস ড্যামেজ হয়েছে হয়তো 30%, কিন্তু তার কিন্তু ফুসফুস ড্যামেজ হলো অল্প, যেটা হয়তো একই রকম। একটা ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার 30% ড্যামেজ হয়েছে, লিভার ক্যান্সারের পেশেন্ট 30% ড্যামেজ হয়েছে, কিন্তু ফুসফুসের ক্যান্সারে কিন্তু আবার আরো কিছু ড্যামেজ হয়েছে ফুসফুসের ক্যান্সার থেকে, টিউমার থেকে। সুতরাং ফুসফুসের ক্যান্সার বেশি সে অসুবিধায় পড়বে, বেশি সে তার সমস্যা হবে, বেশি তার রোগের মানে আপনার কষ্ট হবে দেন লিভার ক্যান্সারের থেকে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখেছি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যার করোনা হয়েছে, সে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালো হয়ে চলে গেছে। এবং অন্যান্য গলব্লাডার ক্যান্সার বলেন, এবং আমরা মুখগহ্বরের ক্যান্সার বলেন, শ্বাসনালী ক্যান্সার বলেন, তারা কিন্তু ভালো হয়ে গেছে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমার আরো কিছু জানার আছে, আমি নিশ্চয়ই জানবো আপনার কাছে। তবে আরো একটি ফোন রয়েছে দর্শকের, আমরা একটি ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। আমার নাম শ্রীকান্ত। আমি 2টা ডোজ নিয়েছি, নেওয়ার পরও করোনা পজিটিভ আসতে লাগছে। ডাক্তার দেখাইছি, দেখানোর পরে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। আচ্ছা, আপনি দুবার করোনা টিকা দিয়েছেন, অর্থাৎ ডাবল ডোজ দেওয়ার পরেও আপনি করোনা পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি বুস্টার ডোজ দেওয়ার পরেও করোনা পজিটিভ। যেই প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম, গলায় খুব ইনফেকশন, গলায় ইনফেকশন হয়েছে প্রচুর। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ যারা বুস্টার ডোজ দেওয়ার পরও হচ্ছে, আমরা পুরো প্রোটেকশন তার পুরো দিতে পারছেন আসলে পুরো। আচ্ছা, দর্শক সম্ভবত কথা বলতে চাচ্ছেন আপনার সঙ্গে, আপনি বলুন প্লিজ। চিকিৎসক শুনতে পাচ্ছেন? বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমাদের সাথে। গলায় ইনফেকশন আছে অনেক প্রচুর। গলায় ইনফেকশন রয়েছে আপনার? আচ্ছা আচ্ছা, এটার জন্য আমাদের একটা ওষুধ দিয়েছিল, সেপোটিল অ্যান্টিবায়োটিক 500। এছাড়া আর কোনো ওষুধ দিয়ে নেই আর কি। আর কি ওষুধ খাবো কিনা অন্য কোনো ওষুধ সাথে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যেহেতু কোভিড পজিটিভ হয়েছে, কোভিডের একটা সিমটম হলো গলার মধ্যে আপনার সোর থ্রোট হতে পারে, গলা ইনফেকশন হতে পারে। অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমার মনে হয় ভালো একটা ওষুধ দিয়েছে। তারপরেও যদি আপনার সমস্যা না কমে, আমার মনে হয় আবার গলার যে ডাক্তার স্পেশালিস্ট, নাক কান গলার স্পেশালিস্টকে আবার দেখাবেন, আবার দেখে হয়তো লাগলে কোনো এডিশন করবে ওষুধ। আমার মনে হয় যেটা খাচ্ছেন সেটা ঠিকই আছে, আপনি এরপরে একটা ইএনটি স্পেশালিস্টকে আবার দেখাবেন। আচ্ছা, নাক কান গলা বিশেষজ্ঞকে নিশ্চয়ই উনি উপকৃত হয়েছেন। আমি যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ফুসফুসে, আপনি যেটি বলছিলেন যে যাদের ফুসফুসে ক্যান্সার, তারা যদি করোনায় আক্রান্ত হন, তাহলে হচ্ছে তাদের ঝুঁকিটা বেশি থেকে যায়। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গে যদি ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে আসলে ফুসফুসের সংক্রমণটা কতটুকু হতে পারে কিংবা ঝুঁকিটা থেকে যায় কিনা, সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন। আরও একটু যদি স্পষ্ট করতেন। হ্যাঁ,
আমরা এই 2 বছরের যে আমরা যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের ক্যান্সার পেশেন্ট এবং যাদের কোভিড হয়েছে, ক্যান্সার এবং কোভিডের মধ্যে আমরা দেখেছি ফুসফুসের ক্যান্সারের পেশেন্টগুলো সবচেয়ে বেশি আপনার তাদের রিয়াকশন গুলো হয়েছে, তাদের সবচেয়ে বেশি ড্যামেজ হয়েছে এবং মর্টালিটি মৃত্যু হার কিন্তু তাদের সবচেয়ে বেশি। এবং তুলনামূলকভাবে আমার ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট গুলো দেখেছি কোভিড আক্রান্ত হয়ে পেশেন্ট গুলো ভালো হয়েছে এবং তাদের মধ্যে মর্টালিটি বা মৃত্যু হার কিন্তু কম। সুতরাং ফুসফুস ক্যান্সার এবং কোভিড অন্যান্য ক্যান্সারের চেয়ে আসলে একটু সবচেয়ে বেশি ঝুঁকি তাদের সবচেয়ে বেশি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা করোনা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও আলোচনা করব, তবে একটি বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা ফিরব। দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আসনানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার কামরুজ্জামা চৌধুরী। আমরা করোনা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি একটু ভ্যাকসিনের বিষয় নিয়ে কথা বলতে চাই, পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়ে তো আলোচনা করবই। ভ্যাকসিন বুস্টার ডোজ নেওয়ার কথা এখন প্রত্যেককেই বলা হচ্ছে। এখন পর্যন্ত যারা একটিও টিকা নেননি করোনার, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বলবেন? তারা যদি করোনা আক্রান্ত হন, তাদের আসলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে কিংবা তাদের রিস্কটা কেমন হতে পারে? আর যারা দুটো ভ্যাকসিন দিয়েছেন কিংবা বুস্টার ডোজও দিয়েছেন, তাদের আসলে করোনায় তারা যদি আক্রান্ত হন, তাদের উপসর্গ কেমন দেখা দিতে পারে? কারা বেশি রিস্কি, সেই বিষয়টা একটু জানাবেন। যারা ভ্যাকসিন না নেয় তারা তো রিস্কি, তাদের বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়নি, তারা রিস্কের মধ্যেই আছে সবচেয়ে বেশি। আর যারা ভ্যাকসিন নিয়েছে তাদের বডি অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম হবে যে হয়তো আমরা ফার্স্ট ডোজ নিয়েছি, সেকেন্ড ডোজ নিয়েছি, তারপর অ্যান্টিবডির পরিমাণ কমে গেছে, আবার বুস্টার নেওয়াতে অ্যান্টিবডির পরিমাণ বেড়ে গেছে। সুতরাং যারা বুস্টার নিয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি প্রস্তুত বেশি হয়েছে। সুতরাং তাদের যে করোনা আক্রান্ত হলেও তাদের সিমটম হবে, হয়তো ওরকম সিমটমটা অত গভীর হবে না, তাদের হয়তো হসপিটাল স্টে লাগবে না, ভর্তি হতে হবে না, এবং তাদের মৃত্যুর হার কিন্তু কমবে অন্য যে নাকি ভ্যাকসিন নেয়নি। সুতরাং আমরা সবাইকে বলবো আপনার ভ্যাকসিন নেন। ভ্যাকসিন একটা বড় মাধ্যম যেটা আপনাকে কিছুটা প্রতিরোধ করতে পারবে এবং সিমটম কমিয়ে দিবে এবং আপনার মৃত্যু হার কমিয়ে দিবে, হসপিটাল অ্যাডমিশন কমিয়ে দিবে। সেই কারণেই কি ওমিক্রনের বেলায় আমরা দেখছি যে সারা বিশ্বে এত সংক্রমণ, কিন্তু তুলনামূলকভাবে ডেল্টার চেয়ে মৃত্যু হারটা কম। যেমন আজকেই আমাদের দেশে 6 জনের মৃত্যু হয়েছে। আমরা এখন পর্যন্ত যখন আমরা শত শত মৃত্যু দেখেছি, ওই পর্যায়ে এখন পর্যন্ত আমরা যাইনি। আরেকটি বিষয়, যে আগে মানুষ কিন্তু ভয় পেত যখন করোনা প্রথম এলো বাংলাদেশে, কিংবা গেল বছরও আমরা লক্ষ্য করেছি যে মানুষ কিছুটা হলেও সচেতন ছিল, কিন্তু এখন মানুষের মধ্যে সচেতনতার বালাই নেই বললেই প্রায় চলে। মানে অল্প কিছু জন সচেতন। আসলে এই বিষয়ে যদি আপনি বলতেন, আসলে সচেতনতাটা কতটা জরুরি? এইটার তো খুবই প্রয়োজন সচেতন হওয়া, কারণ আপনি হয়তো দেখেছেন যে আসলে কি হয়েছে, আমাদের 2 বছরে করোনায় মৃত্যু হার বেড়ে গিয়েছিল, তারপর কমে গেছে। এখন মানুষ দেখেছে যে না, করোনার ডিটেকশন কমে গেছিল, মৃত্যু হার কমে গেছিল, হসপিটাল অ্যাডমিশন কমে গেছিল, এই জন্য মানুষ একটু আবার আগে স্বাভাবিক দিকে চলে যাচ্ছিল, মাস্ক পরছিল না, আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছিল না, গ্যাদারিং এ যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনার আবার যেহেতু আবার ইনফেকশন হচ্ছে, আবার এটা বাড়বে না কেউ বলতে পারে না। আর WHO কিন্তু একটা কথা বলেছে, ডেল্টা ভেরিয়েন্টটা খুব এগ্রেসিভ ছিল দেন ওমিক্রনের এই 1 বছর হয়নি এখনো সাউথ আফ্রিকার, সেখানে তো মর্টালিটি বোধ অত বেশি না ডেল্টার মতো। ডেল্টা ভেরিয়েন্টটা খুবই বেশি আপনার মারাত্মক ওমিক্রনের চেয়ে। WHO এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন যেটা লেখা আছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টা নিয়ে আমি আরো কথা বলতে চাই আপনার সঙ্গে। একটি ফোন এসেছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। জি, আমি মনিরুল ইসলাম টঙ্গী থেকে বলছি। জি, বলুন। আমি আজকে কোভিড পজিটিভ হলাম আর কি। আর আমার এখন বেশ কাশি হচ্ছে এবং সর্দি, নাক বন্ধ। আর আমি পেশেন্ট বাইপাস রোগী 2001 সালে বাইপাস করেছিলাম, গত মাসে একটা রিং করেছি আবার। এই কন্ডিশনে আমার কি করা উচিত? যেহেতু উনি বাইপাস অপারেশন হয়েছে, উনি একটা রিস্কি পেশেন্ট, আর উনি গতকাল কোভিড পজিটিভ হয়েছে। আপনি কি ভ্যাকসিন নিয়েছেন? হ্যাঁ, আমি 2টা নিয়েছি। হ্যাঁ, বুস্টার নেন। বয়স 58।
যেহেতু আপনার বাইপাস করা পেশেন্ট, আপনার রিস্কটা অন্যান্য সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে একটু বেশি থাকবে, 6% মতো বেশি। আপনার যারা ডায়াবেটিস বা হাইপারটেনশনের পেশেন্ট, বাইপাসের পেশেন্ট, সুতরাং আপনার উচিত আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যেভাবে উনি বলেন কনফাইন থেকে, অথবা যদি বলে হসপিটাল অ্যাডমিশন লাগবে অ্যাডমিশন নেবেন, এবং ওষুধ লাগলে যেগুলা দরকার আপনার জন্য সেটা দেওয়া উচিত। বিকজ আপনি বাইপাসের পেশেন্ট এবং আপনার রিস্কটা সাধারণ মানুষের চেয়ে বেশি হবে। আপনাকে আমি বলবো ইমিডিয়েটলি আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন, রেসপিরেটরি মেডিসিন হোক অথবা মেডিসিন বিশেষজ্ঞ যারা করোনা চিকিৎসা করে। ওনার প্রশ্নের রেস ধরে আমি একটু জানতে চাই যে উনি এখন পর্যন্ত করোনা পজিটিভ, মানে এখন করোনা পজিটিভ হয়েছেন উনি, এখন উনি বুস্টার ডোজ নিতে পারবেন কি না? উনি তো দুটো টিকা নিয়েছেন, মানে এই অবস্থায় নিতে পারবেন কিনা? না, এই অবস্থায় নিতে পারবেন না। ওনার আসলে যেহেতু এখন তার সিমটম আছে করোনা পজিটিভ, উনি বুস্টার ডোজ পরে নেবেন। এখন ওনার করোনার যে পিরিয়ডটা, এই ইনফেকশন পিরিয়ডটার পরে উনি বুস্টার ডোজ নেবেন। উনি এখন যে করোনার চিকিৎসা নেবেন, আইসোলেশন থাকলে আইসোলেশনে থাকবেন, হসপিটাল যদি ভর্তি হতে বলে হসপিটালে থাকবেন কনফাইন্ড। অর্থাৎ করোনা নেগেটিভ আসার পর বুস্টার ডোজ নেওয়া লাগবে, তারপর সে বুস্টার নেবেন, কারণ এখন তো ওনার অ্যান্টিবডি তৈরি হবে, ওনার ইনফেকশন হয়েছে, আরো অ্যান্টিবডি তৈরি হবে এই ভাইরাস এগেইনস্টে। আচ্ছা আচ্ছা, আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলছিলেন, তারা দুটো চিকিৎসার কথাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো আমি একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছে করোনা প্রসঙ্গে জানতে চাই যে একজন যখন করোনা আক্রান্ত হবেন একজন পেশেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শ কিংবা আমরা সাধারণ মানুষ বাংলাদেশে আপনারা যারা চিকিৎসক রয়েছেন তারা যেভাবে পরামর্শ দিচ্ছেন মিশ্রভাবে, যেহেতু এখন এটা প্রতিনিয়ত গবেষণা চলছে, একটু বলুন যে আসলে কেউ যদি আক্রান্ত হন তারা আসলে কি করবেন? আক্রান্ত হলে ইমিডিয়েটলি উনি আপনার একজন চিকিৎসকের, যারা করোনা চিকিৎসা করছেন আমাদের, যারা মেডিসিন এবং রেসপিরেটরি মেডিসিন, তাদের সাথে যোগাযোগ করবেন। চিকিৎসক যদি বলে যে হসপিটাল তার অ্যাডমিশন হতে হবে, হসপিটাল অ্যাডমিশন নিয়ে যে আমাদের যে প্রোটোকল গুলো আছে করোনার গাইডলাইনের, WHO গাইডলাইনকে ফলো করে বাংলাদেশে, সেই অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে। সুতরাং সেটা ক্যান্সার পেশেন্ট হোক, সাধারণ পেশেন্ট হোক, তাকে আসলে প্রথমে করোনার চিকিৎসা নিতে হবে, এবং করোনার চিকিৎসার পর সে সুস্থ হয়ে আসলে বাদবাকি তখন অন্যান্য ব্যবস্থাপত্রগুলো নেবেন। আচ্ছা, আমি একটু ভ্যাকসিনের বিষয়ে জানতে চাই। অনেকের মনে ধারণা যারা অন্যান্য ভ্যাকসিন, কেউ ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন, কেউ মডার্না নিয়েছেন, বুস্টার ডোজ এখন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মডার্না নেবেন। তো সেই ক্ষেত্রে আসলে অন্যান্য টিকা যারা নিয়েছেন তারা যে কোনো টিকা কি বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন? এটা একদম ক্লারিফিকেশন করে দিয়েছে আপনার প্রফেসর এম এন আব্দুল্লাহ, কিন্তু একটা আর্টিকেল লিখেছিলেন যে কোনো বুস্টার ডোজ যে কোনো কোম্পানি নেওয়া যেতে পারে, এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই। আপনারা জানেন যে বুস্টার ডোজ একটা কোম্পানির 60% রেসপন্স তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, আরেকটা কোম্পানি হয়তো 90% অ্যান্টিবডি তৈরি করে। ভ্যারিয়েশন আছে, কিন্তু ডেফিনেটলি এই ভ্যাকসিনটা কাজ করবে। এই বুস্টার ডোজটা আপনার অ্যান্টিবডি তৈরি, এই ভাইরাস এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি করবে। নিশ্চয়ই, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ডিবিসি চ্যানেল এবং দর্শকদের ধন্যবাদ। দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।